আসসালামু আলাইকুম। শিক্ষা মন্ত্রণালয়, টিএমইডি ও কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং A2 এর সকল কর্মকর্তা ও কর্মচারী এবং আজকে উপস্থিত সকল ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। উপস্থাপনায় আছি আমি এস.এম. জয়নাল আবেদীন, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম। পাঠ পরিচিতি: বিষয় এসি মেশিনস 1, বিষয় কোড 66761, ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল, 13তম অধ্যায়। টপিকস: ইন্ডাকশন মোটরের সমতুল্য বর্তনীর ও ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট। আন্ডারস্ট্যান্ড দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট অ্যান্ড ম্যাক্সিমাম পাওয়ার অফ অ্যান ইন্ডাকশন মোটর। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমার 15তম ক্লাস। টপিক্সের নাম আবার বলছি, ইন্ডাকশন মোটরের সমতুল্য বর্তনী ও ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট। এই অধ্যায়ের পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে 13.1 একটি ইন্ডাকশন মোটরের সমতুল্য বর্তনী অঙ্কনকরণ। 13.2 একটি ইন্ডাকশন মোটরের সার্কিট ডায়াগ্রামের বর্ণনাকরণ। 13.3 ইন্ডাকশন মোটরের সর্বোচ্চ পাওয়ার আউটপুটের বর্ণনাকরণ। 13.4 সর্বোচ্চ পাওয়ার আউটপুটের শর্ত। RL Z0। RL লোড রেজিস্ট্যান্স ইকুয়াল টু হবে যে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স ইন টার্মস অফ প্রাইমারি Z0। 13.4 আমি আবার বলছি, 13.4 সর্বোচ্চ পাওয়ার আউটপুটের শর্ত RL ইকুয়াল টু Z0 প্রমাণকরণ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে টপিক্সে আছে ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ইন্ডাকশন মোটর। এখানে ইকুইভ্যালেন্ট সার্কিট ট্রান্সফরমার নেয়। ইকুইভ্যালেন্ট ট্রান্সফরমারের দুইটা কয়েল আছে, প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েলের আমরা যখন ইকুইভ্যালেন্ট সার্কিট বাইর করব, হয় ইন টার্মস অফ প্রাইমারি বাইর করব অথবা ইন টার্মস অফ সেকেন্ডারি বাইর করব ট্রান্সফরমারে। কিন্তু এখানে মোটরের ক্ষেত্রে শুধুমাত্র ইন টার্মস অফ প্রাইমারি মানে স্টেটরের সাইড থেকে বের করতে হবে। তাই প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো যে ইন্ডাকশন মোটর একটি রোটেটিং ট্রান্সফরমার, টাইপ রোটেটিং ট্রান্সফরমার বলা হয়। এটা আমরা আগেই পড়েছি। এটি মূলত ট্রান্সফরমারের সেকেন্ডারি সার্কিট, যা শর্ট সার্কিট অবস্থান নেয় কাজ করে। ট্রান্সফরমারে কোনো ঘুরন্ত অংশ নেই, কিন্তু ইন্ডাকশন মোটরের ঘূর্ণায়মান অংশ আছে। ইন্ডাকশন মোটরের স্টেটর প্রাইমারি কয়েল হবে এবং রোটর সেকেন্ডারি কয়েল হিসাবে কাজ করবে, একটা ট্রান্সফরমারের মতো। এখানে আমরা ট্রান্সফরমার এবং ইন্ডাকশন মোটরের কম্পেয়ারটা দেখাচ্ছি শুধুমাত্র। এখানে দেখো যে এখানে আমাদের প্রাইমারি সাইড আছে, স্টেটর সার্কিটের মডেল যেটা আছে। এখানে হচ্ছে যে ইকুইভ্যালেন্ট সার্কিটের মডেল যেটা আমরা দেখাচ্ছি। এখানে হচ্ছে যে R1 হচ্ছে যে এখানে স্টেটরের রেজিস্ট্যান্স, X1 হচ্ছে স্টেটরের X1। সিমিলারলি আমাদের ছিল ট্রান্সফরমারের প্রাইমারি X1 R1 X1, সেম এখানেও তাই। এখানে আছে যে আমাদের I0, যে নো লোড কারেন্ট একটা প্রবাহিত হবে, সেটার দুটো কম্পোনেন্ট থাকবে। সেটা হচ্ছে I মিউ আর একটা হচ্ছে IW। I মিউটা হচ্ছে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট, IWটা হচ্ছে ওয়ার্কিং কম্পোনেন্ট বা এক্সাইটিং কম্পোনেন্ট। I মিউটা হচ্ছে ফ্লাক্সের সাথে ইন ফেজ কোরের মধ্যে ফ্লাক্স সৃষ্টি করে, আর IWটা হচ্ছে ওয়ার্কিং বা ওয়াট লস হয় এখানে। আর এখানে যেটা দেখা যাচ্ছে রোটর সার্কিট, রোটর সার্কিটটা আমাদের এখানে এই ইন্ডাকট্যান্স দেখানো হয়েছে, রিয়াকট্যান্স, ইন্ডাকটিভ রিয়াকট্যান্স, আর হলো যে রেজিস্ট্যান্স, এবং এটা এসটা হচ্ছে স্লিপ দিয়ে ভাগ করা হয়েছে ইকুইভ্যালেন্ট সার্কিট মডেলটাকে বের করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো এখানে আমাদের আছে যে ডায়াগ্রাম অফ এ ইন্ডাকশন মোটর অ্যাজ এ ট্রান্সফরমার। একটা ট্রান্সফরমারের মতনই এখানে আমরা ইন্ডাকশন মোটরটাকে ভাগ করেছি। এখানে ইন্ডাকশন মোটরে প্রথম আছে স্টেটর, তারপরে আছে যে ভিতরে আছে রোটর, মাঝখানে আছে এয়ার গ্যাপ।
দেন রোটরের এই যে স্টেটরের প্রাইমারি সাইডটাকে ভাগ করা হয়েছে, প্রাইমারি সাইডে আছে সিমিলারলি সেম ইসের মতনই ট্রান্সফর্মারের মতো এখানে R1 X1, এখানে ইনডিউসড ভোল্টেজ, এখানে V1টা সাপ্লাই, E1টা ইনডিউসড হয়েছে, আর এখানে I0 যেটা হচ্ছে দুইটা পার্ট দেওয়া আছে IMU এবং IW। এরপরে সেকেন্ডারি সাইডে আমাদের দেওয়া আছে R2 S/X2, মানে এখানে রানিং অবস্থায় ধরা হয়েছে আর কি। S/X2টা হচ্ছে রিঅ্যাকট্যান্স, আর এটা হলো সেকেন্ডারি সাইড। তাহলে এটা প্রাইমারি সাইড, এটা সেকেন্ডারি সাইড। প্রাইমারি সাইডে সাপ্লাই দিলে এখানে E1টা ইনডিউসড হবে, E1টা আবার সেকেন্ডারি কন্ডাক্টরগুলোকে কাট করলে যে ভোল্টেজ ইনডিউসড হবে সেটাকে বলা হচ্ছে ইয়ার ইজ ইকুয়াল টু হবে S/E2, বা আমাদের স্টার্ন এই মোটরটা যখন এই রোটারটা যখন স্থির থাকবে তখন একটা ভোল্টেজ, যেটা আমরা কিছুক্ষণ পরে আলোচনা করব। তাই দেখো প্রিয় শিক্ষার্থীরা, ইন্ডাকশন মোটর স্টার্টার থেকে রোটরে এনার্জি স্থানান্তরের সম্পূর্ণ ইন্ডাকটিভ উপায়ের মধ্যে মিউচুয়াল ফ্লাক্স লিঙ্কেজের সহায়তায় হয়ে থাকে। এখানে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজের জন্য হয়ে থাকে। এই জন্য ইন্ডাকশন মোটর ট্রান্সফরমারের মতনই প্রাইমারি হিসাবে স্টেটর, সেকেন্ডারি হিসাবে রোটর কাজ করবে। এরপরে আবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, ট্রান্সফরমারে যেমন মিউচুয়াল ফ্লাক্সের কারণে আমাদের ইপি প্রাইমারিতে ভোল্টেজ ইনডিউসড হয়, সেকেন্ডারিতে ভোল্টেজ হয়, তাহলে ইপিএস উৎপন্ন হয়। অনুরূপভাবে ইন্ডাকশন মোটরেও এখানে E1 ভোল্টেজ উৎপন্ন হবে, E1 এবং E2টা হচ্ছে যে সেকেন্ডারিতে। এটাও একটা ইন্ডাকশন মোটর ইকুইভ্যালেন্ট সার্কিট দেখানো হয়েছে। যা চিত্রে দেখানো হয়েছে, নো লোড অবস্থায় ট্রান্সফরমারের সেকেন্ডারিতে মানে সামান্য কারেন্ট প্রবাহিত হয়, যেটা 2 থেকে 3%, কিন্তু ইন্ডাকশন মোটরের সেকেন্ডারি শর্ট সার্কিট থাকার কারণে নো লোড অবস্থায় ফুল লোড কারেন্টের 40% হইতে 50% কারেন্ট প্রবাহিত হয়। এখানে অনেক বেশি কারেন্ট প্রবাহিত হয়, যেহেতু ট্রান্সফরমারে হয় 2 থেকে 3% বা কোনো কোনো বইতে 2 থেকে 5% লিখে, কিন্তু এখানে ইন্ডাকশন মোটরে এটাই বেশি খেয়াল রাখতে হবে। ছাত্রছাত্রীরা এটা বেশি খেয়াল করবে তোমরা। ইন্ডাকশন মোটরের সেকেন্ডারি শর্ট সার্কিট থাকার কারণে নো লোড অবস্থায় ফুল লোড কারেন্টের 40% হইতে 50% কারেন্ট প্রবাহিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, 13.1 ইন্ডাকশন মোটরের সমতুল্য বর্তনী অঙ্কন করুন। আমরা কিভাবে এই সমতুল্য বর্তনীটা অর্জন করে ফেলা, এই শর্ট সার্কিট মডেল আর রোটর মডেল, এই স্টেটর মডেল আর রোটর মডেলকে যদি আমরা একাত্র করে ফেললে যে সার্কিট পাওয়া যাবে সেটাই হচ্ছে ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট। তাই ইন্ডাকশন মোটরের প্রধান দুইটি অংশ হলো, একটা হলো স্টেটর আর একটা হচ্ছে রোটর। সুতরাং স্টেটর এবং রোটরের সমতুল্য বর্তনী একত্রিত করলেই ইন্ডাকশন মোটরের সমতুল্য বর্তনী পাওয়া যাবে। তো এখানে আমাদের স্টেটর মডেলটা এবং রোটর মডেলটা একত্রিত করে আমরা এখানে ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিটটা পেয়েছি। এখানে আমাদের V1টা সেম আগের মতো সাপ্লাই দেওয়া থাকবে, এখানে সাপ্লাই দিলে আমাদের E1টা ইনডিউসড হবে, E1টা আবার রোটর যদি স্থির অবস্থায় থাকে সেই অবস্থায় E2 ভোল্টেজ ইনডিউসড হবে, যেহেতু কাট করা থাকবে, ফ্লাক্সটা কাট করবে। যখন রানিং অবস্থায় আসবে তাহলে আবার আর একটা কন্ডিশন হবে। হ্যাঁ, একটি ইন্ডাকশন মোটর সমতুল্য বর্তনীর যে সমস্ত মানে এলিমেন্ট নিয়ে গঠিত, সেই সমতুল্য বর্তনীর মধ্যে কি কি এলিমেন্ট বা উপাদান থাকবে সেগুলোর বর্ণনা। তো এখানে প্রথমে আছে যে V1টা হচ্ছে আরোপিত ভোল্টেজ পার ফেজ, R1টা হচ্ছে যে স্টেটর রেজিস্ট্যান্স পার ফেজ, X1টা হচ্ছে যে স্টেটর রিঅ্যাকট্যান্স পার ফেজ, E1টা হচ্ছে যে আমাদের এখানে বা এখানে E1টা হচ্ছে যে সেলফ ইন্ডাকশন অফ প্রাইমারি ভোল্টেজ, সেলফ ইনডিউসড অফ প্রাইমারি ভোল্টেজ, যা এখানে সাপ্লাই দিলে এখানে ভোল্টেজ। E2 হচ্ছে সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজ বা EMF। রোটার যখন আমাদের স্থির থাকবে, রোটারটা যখন স্থির, ইয়ারটা হচ্ছে রোটারটা যখন চলতে থাকবে তখন যে ভোল্টেজ ইনডিউসড হবে সেটা হলো ইয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে যে S/E2 সেকেন্ডারিতে ইনডিউসড EMF, যে ভোল্টেজ হবে সেটা এখানে এসটা হচ্ছে স্লিপ। সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ এখানে অনুপস্থিত, কারণ রোটার ক্লোজ সার্কিট অবস্থায়। সেকেন্ডারিতে যে টার্মিনাল ভোল্টেজ যেটা V2, যেটা ট্রান্সফরমারে দেওয়া আছে, কিন্তু এটা কখনোই এখানে আসবে না, যেহেতু এখানে আমাদের সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ এখানে অনুপস্থিত, কারণ রোটার ক্লোজ সার্কিট অবস্থায় থাকে, সেকেন্ডারিতে কোনো ভোল্টেজ থাকবে না বা টার্মিনাল ভোল্টেজ দেন V2-র মতো ট্রান্সফরমারের মতো এটা থাকবে না।
আই জিরোটা হচ্ছে যে নো লোড কারেন্ট, এই যে আই জিরোটা হচ্ছে যে নো লোড কারেন্ট, যেটা হচ্ছে মোটরের বেলায় হবে ফুল লোড কারেন্টের 40 থেকে 50%। আই ডাব্লুটা হচ্ছে ওয়ার্কিং কারেন্ট, যা নো লোড অবস্থায় মোটরের লস সৃষ্টি করে, আই ডাব্লুটা লস সৃষ্টি করে। আর আই মিউট হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট, যা কোরে বা এয়ার গ্যাপের ভিতরে ফ্লাক্স সৃষ্টি করে। আই ওয়ানটা হচ্ছে প্রাইমারি কারেন্ট, যেটা হচ্ছে স্টেটরে। আই টুটা হচ্ছে সেকেন্ডারি কারেন্ট, যেটা রোটরে। এটা হচ্ছে ট্রান্সমিশন রেশিও। আই টু ড্যাশটা হচ্ছে স্টেটর সাইডে স্থানান্তরিত রোটার কারেন্ট। এখানে উল্লেখ থাকে যে এখানে যে ট্রান্সফরমারের যে রেশিওটা আমরা সবসময় 1 ধরে করব মোটরের বেলায়, এখানে 1 ধরে। ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে ট্রান্সফরমেশন রেশিওটাকে 1 ধরা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, ফতে আছে ইন্ডাকশন মোটরের আনুমানিক সমতুল্য বর্তনী, অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট অফ অ্যান ইন্ডাকশন মোটর। এখানে শুধুমাত্র আমাদের এই যে আই জিরো যে কম্পোনেন্ট যেটা আছে, এই কম্পোনেন্টটাকে আমরা একদম বাম দিকে নিয়ে বসাইলে এবং বাকিগুলো আর এর সাথে আর যোগ করতে হবে, এক্স ওয়ানের সাথে এক্স টু ড্যাশটা যোগ করলেই আমাদের যে সার্কিটটা পাওয়া যাবে সেটাই হচ্ছে যে অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ইন্ডাকশন মোটর। প্রিয় শিক্ষার্থীরা, তাই ইন্ডাকশন মোটরের আনুমানিক বা কাছাকাছি সমতুল্য সার্কিটের এক্সাইটিং কারেন্ট সার্কিটের বা বাম দিকে স্থানান্তর করা হয়। এখান থেকে এটা বাম দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এতে সঠিকতা কিছুটা ক্ষুণ্ণ হলেও হিসাব নিকাশ সহজভাবে করার জন্য আমরা এটা করেছি। এখানে রেজিস্ট্যান্সের সাথে সমস্ত রেজিস্ট্যান্স, স্টেটর রেজিস্ট্যান্স এবং রোটার রেজিস্ট্যান্স দুটো একত্রে যুক্ত হবে এবং রিয়াকট্যান্স পরপর সিরিজে সংযুক্ত করেছে, যা চিত্রে দেখানো হয়েছে। যেমন আর ওয়ান, এখানে আছে আর টু ড্যাশ, এখানে আছে এক্স টু ড্যাশ। হেয়ার এখানে আর টু ড্যাশ হচ্ছে এ স্কোয়ার, আর টু ইজ ইকুয়াল টু রেজিস্ট্যান্স ইন টার্মস অফ স্টেটরের, বা ওখানে আমরা ট্রান্সফরমারে বের করছি ইন টার্মস অফ প্রাইমারি, এখানে হবে স্টেটর। এক্স টু ড্যাশ হবে এ স্কোয়ার এক্স টু, রিয়াকট্যান্স ইন টার্মস অফ স্টেটর। আর এল ড্যাশ যেটা হচ্ছে এ স্কোয়ার আর এল ইজ ইকুয়াল টু এ স্কোয়ার আর2/1 মাইনাস এস ডিভাইডেড বাই এস ইজ ইকুয়াল টু এস সমান সমান স্লিপ। এ সমান সমান হচ্ছে ট্রান্সফরমেশন রেশিও। প্রিয় শিক্ষার্থীরা, গতে আছে আমাদের ভেক্টর ডায়াগ্রাম। এখন এই ইন্ডাকশন মোটরের ভেক্টর ডায়াগ্রাম মোরাললেস সেম অ্যাজ ট্রান্সফরমার, কিন্তু এখানে কিছুটা পার্থক্য আছে, যেখানে যে ইন্ডাকশন মোটর ফেজর ডায়াগ্রাম অ্যাট স্ট্যান্ড স্টিল, যখন রোটরটা স্ট্যান্ড স্টিল অবস্থায় থাকবে তখন যে ভেক্টর ডায়াগ্রামটা আসবে সেটা ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারির মতনই হবে, কিন্তু যখন আমরা এখানে রোটরটা চলতে থাকবে সেখানে কিছু ভিন্নতা আছে। তাই এখানে এই ফ্লাক্সকে আমরা রেফারেন্স ধরে নিয়েছি। ফ্লাক্সের সাথে আমাদের যে ইটা থাকবে, ইনডিউসড ভোল্টেজ যেটা আসবে সেটা হবে 90 ডিগ্রি ল্যাগিং। এই যে ই1 যে ভেক্টর যেটা আসবে, ই1 ভেক্টরটা আসবে 90 ডিগ্রি ল্যাগিং। এখান থেকে আমাদের যেহেতু রোটরটা স্টেপ এবং ম্যাক্সিমাম ভোল্টেজ ফ্লাক্স কাট করলে এখানেও সেকেন্ডারিতে যে ভোল্টেজ স্ট্যান্ড হচ্ছে ই2টাও হচ্ছে যে আমাদের 90 ডিগ্রি অথবা ইন ফেজ অফ ই1। যেহেতু ই1 ফ্লাক্স থেকে ই2টা সৃষ্টি, তাহলে ইন ফেজ হবে ই1। একটা বড় থাকতে পারে বা কম বেশি থাকে, এখানে আমরা ই2টাকে কম ধরে নিয়েছি ভেক্টর ডায়াগ্রাম সুবিধার্থে, এবং এটাকে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর ধরার জন্য আই2 ড্যাশটা, যেটা এখানে যে আই2 ড্যাশ সেটা আসবে θ ডিগ্রি ল্যাগিং করা হয়েছে। এখন এখান থেকে যেটা আসবে এই যে আই ম্যাক্স, এখানে আমাদের যে আই জিরোর যে দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে যে আই ম্যাক্স আর একটা হচ্ছে আইসি বা আই ম্যাক্স। আই ম্যাক্সটা হচ্ছে যে ফ্লাক্স ইন ফেজের সাথে আমাদের ইন ফেজ, আর আইসিটা হচ্ছে যে ভি1 এর সাথে বা ভি1 ড্যাশের সাথে, যাই বলি না কেন, ভি ভি1 ড্যাশের সাথে আমাদের ইন ফেজ, যেহেতু ই1 এর সাথে ইন ফেজ। তাহলে এই দুটাকে ভেক্টর সাম করলে আমরা পাবো যে I0। তাই I0 এবং এটাকে আমরা রেশিও দিয়ে যে ভাগ করলে আগের মতো ট্রান্সফরমারের মতো এখানে I2 ড্যাশ পাবো। তাহলে I2কে আমরা যদি ট্রান্সফরমার রেশিও দিয়ে ভাগ করি তাহলে I2 ড্যাশ আসবে। এখানে I2 ড্যাশ এবং I0 এই দুইটার ভেক্টর সাম করলে পাবো I1। এবং আমরা এখানে ভেক্টর ডায়াগ্রাম আঁকার সুবিধার্থে ইউ ওয়ানটাকে 180 ডিগ্রি
মানে ঘুরাই নিয়ে মানে পশ্চাতে নিয়ে এইটা সমান হবে যে ভি ওয়ান ড্যাশ ভেক্টর হবে E1 এর বিপরীত করে। যেটা আঁকার সুবিধার্থে আমাদের এখানে করা হয়েছে E1। তাহলে V1 ড্যাশ ইকুয়াল টু হবে যে আমাদের এইটা এরপরে যেটা আছে যে আমাদের ইকুয়েশনের পরে যে লস আসবে এখানে, যে লসটা আসবে সেখানে দেখি। এখন এখানে আমাদের আসতেছে E1 এবং E2, যেটা আমরা আগেই বলেছি। এখন এখানে দেখো স্ট্যান্ড স্টিল কন্ডিশনে আমাদের যে ভোল্টেজের E2 যেটা আসবে এখানে, যে আমাদের E1 এবং E2 এবং V1 V2, এখানে যে ভোল্টেজ ডায়াগ্রাম যেটা আছে ভেক্টর E2 ইকুয়াল টু আসবে I2 R2 প্লাস Z2, এখানে I0 এত। এখানে আমাদের এই যে ভোল্টেজ যেটা আসতেছে এই এই ভোল্টেজটাকে আমাদের এই যে I1 R1 যেটা আসবে, যে ভোল্টেজটা I1 R1 যে ভোল্টেজ V1 ড্যাশ, তাহলে V1টা পাবো আমরা, এই V1টা পাবো V1 ড্যাশ প্লাস হচ্ছে যে I1R1 প্লাস যে X1। তাহলে এখন এই দুটার ভেক্টর কিভাবে আঁকবো, সেটা হচ্ছে যে I1 এর সাথে I1 আর ছোট R1 গুণ করলে যে ভোল্টেজ ড্রপ হবে সেটা হবে I1 এর সাথে এটা প্যারালাল। এইটা প্যারালাল থাকবে I1R1, এটার সাথে 90 ডিগ্রি হবে যে I1X1 90 ডিগ্রি। তারপরে এই দুইটার ভেক্টরের যোগ করলে যে ভোল্টেজটা পাওয়া যাবে সেটাই হবে যে V1। তাহলে এখানে আমরা V1 পাইলাম যে V1 ড্যাশ ইকুয়াল টু হচ্ছে মাইনাস মাইনাস E1 I1 ইন্টু হচ্ছে যে R1 প্লাস যে X1। এটা আমাদের হলো যে ভেক্টর ডায়াগ্রাম, যেটা হচ্ছে যে ইন্ডাকশন মোটর স্ট্যান্ড স্টিল, কোনটা স্ট্যান্ড স্টিল, একটা রোটরটা যখন স্থির থাকবে তখন আমাদের এখানে E2 ডানবান I2 R2 প্লাস যে X2, এখানে ভিতরে R2 যে ভ্যালুটা দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন এখানে দেখা যাচ্ছে যে দি অ্যাবভ ইকুয়েশন আর অ্যাপ্লাইড ফর ড্রয়িং ইন্ডাকশন মোটর ফেজর ডায়াগ্রাম অ্যাজ শোন ইন দ্য অ্যাবভ ফিগার। এই ফিগারে দেখানো হয়েছে যে এখানে দেখা যাচ্ছে ইট ক্যান বি ইজিলি সিন ফ্রম দ্য অ্যাবভ ফিগার ডায়াগ্রাম অ্যান্ড দ্য পাওয়ার ফ্যাক্টর cos থিটা অফ ইন্ডাকশন মোটর স্টান্টিং ইজ ভেরি পুর, কারণ এখানে থিটার মানটা অনেক বেশি। সো থিটা অ্যাজ লার্জ, থিটা ইজ এ লার্জের জন্য এখানে আমাদের পাওয়ার ফ্যাক্টরের যে ভ্যালুটা সেটার মান আসবে কম, অনেক কম আসবে, অনেক কম আসবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা আছে আমাদের ভেক্টর ডায়াগ্রাম ইন্ডাকশন মোটর ফেজর ডায়াগ্রাম অ্যাট ফুল লোড স্লিপ বা ফুল লোড, এখানে রোটরটা যখন ফুল স্পিডে চলতে থাকবে তখন যেটা আমাদের আসবে এটাও একই, কিন্তু এখানে যেটা পার্থক্য হচ্ছে যে এখানে যে উপরের পার্টটা যেটা আছে যে V1 প্লাস V1 ড্যাশ প্লাস I1 প্লাস R2 Z2 ড্যাশ যে X1, এই ইকুয়েশনের যে ভেক্টর ডায়াগ্রামটা এটার কোনো পরিবর্তন হবে না। এই ভেক্টর ডায়াগ্রামটার কোনো পরিবর্তন হবে না, একই ইকুয়েশনটা একই থাকবে। কিন্তু এখানে আমাদের যেটা হিসাব করতে হবে যে এখানে স্লিপ এর পরের যে হিসাবটা আসবে সেটা হচ্ছে শুধুমাত্র এই যে মানে রোটর সাইডের যে ইকুয়েশনটা সেই ইকুয়েশনে আমাদের পরিবর্তন হবে। তাহলে এখানে আমাদের রোটর সাইডের যে রেজিস্ট্যান্স এস দ্বারা হলে যে ভোল্টেজটা আসবে ইআর ইকুয়াল টু, এখানে ইআর দিতে পারি বা I2 Z2 দিতে পারি অথবা ইআর দিতে পারি। ইআর ইকুয়াল টু এস ইন্টু E2, এস ইন্টু অ্যান্ড দ্য রোটর সার্কিট রিয়াক্ট্যান্স হয়েছে এস ইন্টু X2, এই রিয়াক্ট্যান্সটা পরিবর্তন হবে। দেয়ার পর এখানে যে ভোল্টেজ ইআর ইকুয়াল টু হবে যে এস ইন্টু E2 অথবা I2 ইকুয়াল টু R2 প্লাস যে X2, এই ইকুয়েশনের ভেক্টর ডায়াগ্রামটা আমাদের আঁকতে হবে। তাহলে এখানে আমাদের কিভাবে আছে, ওই আগের মতো ফ্লাক্সটাকে আমরা রেফারেন্স ধরে এখানে E1টা 90 ডিগ্রি, সিমিলারলি E2 যেটা আসবে সেটা আসবে যে ওই এস ইন্টু E2 যে ভ্যালুটা সেই ভ্যালুটা এখানে এইটার সাথে চলে আসবে। এবং কারেন্টটা যেটা I2টা ল্যাগিং হবে থিটা 2-তে, এর এখানে পরিমাণটা অনেক কম আছে, অতএব এখানে যে পাওয়ার ফ্যাক্টর যেটা আসবে সেটার ভ্যালুটা অনেক বেশি আসবে, যেহেতু থিটার মানটা হচ্ছে যে মানে অনেক কম, এখানে অনেক কম। তাহলে এখান থেকে আমাদের কি আসতেছে I2R2, এই যে I2R2 হচ্ছে যে আমাদের I2-র সাথে ইন ফেজ I2R2, এখান থেকে যেটা আসবে 90 ডিগ্রি সেটা হলো যে S2 এইটা আসবে এইটার থেকে 90 ডিগ্রি, এইটা থেকে 90 ডিগ্রি করা হলো যে এস I2 X2। তারপর এখানের যে সামেশন যেটা আসবে সেটা আসবে যে ইআর
যেটা আমরা আগেই দেখিয়ে দিয়েছি। দেন E2টাকে আবার এখানে আমাদের এই I2কে সেম আগের মতো এই যে ট্রান্সফরমেশন রেশিও দ্বারা ভাগ করে I2 ড্যাশটা বের করতে হবে। আর এখানে I0টা ওই সামেশন অফ IC আর I ম্যাক্সিমামের যে মানে ওয়ার্কিং কারেন্ট এবং ম্যাগনেটাইজিং কারেন্টের সামেশনের ফলে I0, এখানে শুধু I0টা দেখানো হয়েছে। তাই I0 আর I2 ড্যাশটাকে সামেশন করলে ভেক্টর যোগ সাম করলে আসবে I1। এই I1 এর সাথে ওই আগের যে ইকুয়েশনটা সেটা বসে যাবে। এই যে V1 ইকুয়াল টু V1 ড্যাশ প্লাস I1 R1 প্লাস যে X1, এই ইকুয়েশনের যে ভেক্টর ডায়াগ্রামটা হবে তাহলে এটা হলো যে V1, এই দুটার যোগ করলে এইটা এই তিনটা যোগ করলে আমরা যেটা পাবো সেটা হলো V1। এই V1টাই হচ্ছে যে আমাদের সাপ্লাই ভোল্টেজ, এটাই হচ্ছে যে আমাদের ভেক্টর ডায়াগ্রাম। The above rotor equation, when the implement the induction motor, phasor diagram will become different from the phasor of standard still condition। বলছে যে এখানে আমাদের যে ভোল্টেজ ডায়াগ্রামটা যেটা পেলাম ভেক্টর ডায়াগ্রাম, সেটা হচ্ছে স্টার স্টিলে যা আছে তার সাথে একটু ভিন্ন। The induction motor phasor at full load slip is shown in figure। যেহেতু এখানে স্লিপের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে স্লিপের জন্য, এই জন্য এটা। Since the full load condition, এই full load condition-এ some friction and windage losses will exist। তাহলে ফ্রিকশন এবং উইন্ডেজ লস হবে যেহেতু রোটরটা ঘুরতে আছে। This means the stator will have to draw some extra current from the supply। যেহেতু আমাদের ব্যাক ইএমএফটা কমে যায়, যেহেতু এখানে ফ্লাক্স সৃষ্টি হলে স্টেটরের উপরে আবার আরেকটা ফ্লাক্স সৃষ্টি হবে, অতিরিক্ত কারেন্ট যাবে, সেখান থেকে ব্যাক ইএমএফটা কমে গেলে আমাদের যে মেন যে প্রোভাইড দিস এডিশনাল লস যেটা হবে, কিছুটা লস হয়ে যাবে। তো এখানে আমাদের যে কারেন্ট যেটা দেওয়া আছে I0 সেম, আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমাদের পাওয়ার ফ্যাক্টরের মানটা কিছুটা ইমপ্রুভ হবে। আর পাওয়ার ফ্যাক্টরের যে মান, সেই মানটা 0.8 থেকে 0.9 মধ্যে থাকবে যখন মোটরটা চলতে থাকবে। প্রিয় শিক্ষার্থী, একটি ইন্ডাকশন মোটরের সার্কিট বলতে বা এর সমতুল্য সার্কিট বোঝায়। ইন্ডাকশন মোটরের সমতুল্য বর্তনীতে স্টেটর এবং রোটরের সমতুল্য বর্তনী চিত্রে দেখানো, যেটা আমরা আগেই দেখিয়েছি। স্টেটর ও রোটরের সমতুল্য বর্তনী বিভিন্ন উপাদানের নাম পূর্বেই বলা হয়েছে, আমরা আগেই বলছি কোনটা কোন নাম। স্টেটর রোটরের বর্তনীকে একত্রিত করে প্রাইমারি সাইডে স্থানান্তরের সমতুল্য বর্তনী করার সময় কতগুলো বিষয় খেয়াল রাখতে হবে, যেমন যেটা আমরা আগেই বলে আছি, একটি ইন্ডাকশনের সমতুল্য বর্তনী এক R2 ড্যাশ A স্কোয়ার R2 X2 ড্যাশ A স্কোয়ার X2 RL ড্যাশ ইকুয়াল টু এটা, আর I2 ড্যাশ আমরা আগেই বলেছি। তারপরে হলো যে নো লোড কারেন্ট I0, দুটো কম্পোনেন্ট IW Iμু যথাক্রমে নো লোড লস এবং ম্যাগনেটিক ফ্লাক্সের সৃষ্টি করে। RL হলো লোড রেজিস্ট্যান্সের যান্ত্রিক লোডটি তড়িৎ সমতুল্য হিসাবে দেখানো হয়েছে। E1 হলো প্রাইমারি ভোল্টেজের সেলফ ইন্ডাকশন ভোল্টেজ। প্রিয় শিক্ষার্থীরা, ইন্ডাকশন মোটরের নো লোড কারেন্ট ট্রান্সফরমারের চেয়ে বেশি হওয়ার কারণ, কী কারণে আমাদের ট্রান্সফরমারের লসটা এখানে নো লোড কারেন্ট বেশি হয়, তার কারণ আমরা জানি ট্রান্সফরমার নো লোড কারেন্ট খুবই কম এবং ফুল লোড কারেন্টের 3 হতে 5% পর্যন্ত হয়ে থাকে। কারণ এক্ষেত্রে ম্যাগনেটিক ফ্লাক্সের অধিকাংশই কোরে প্রবাহিত হয়, যার জন্য ম্যাগনেটাইজিং কারেন্ট আইমিউর পরিমাণ কম। তার ফলে নো লোড কারেন্ট I0 কম হয়ে থাকে। কিন্তু ইন্ডাকশন মোটরের এয়ার গ্যাপ থাকে, যা উচ্চমানের রিঅ্যাক্ট্যান্স প্রদান করে। এয়ার গ্যাপের মধ্যে উচ্চমানের রিঅ্যাক্ট্যান্স প্রদান করে, যার ফলে ম্যাগনেটাইজিং কারেন্ট অনেক বেশি হয়। এই জন্য নো লোড কারেন্টও অধিক, মানে ফুল লোড কারেন্টের 40% থেকে 50% হয়ে থাকে, নো লোড কারেন্টও অধিক হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, ইন্ডাকশন মোটরের মেকানিক্যাল লোড সমপর্যায়ে ইলেকট্রিক্যাল লোড যেটা প্রকাশ, এটা একটু ভালোভাবে দেখবে। একটা ইন্ডাকশন মোটরের যে রেজিস্ট্যান্স, যেটা আমরা ভাগ করেছি এক্সভিআর, মানে এক্সভিআরটা হচ্ছে যে আমাদের এখানে স্ট্যান্ড স্টিল অবস্থায় আর কি। একটি ইন্ডাকশন মোটরের রোটরে সত্যিকারের বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। ইন্ডাকশন মোটরের রোটরে সরাসরি পাওয়ার ইনপুট করা হয় না, অর্থাৎ রোটর কন্ডাক্টর না করে ট্রান্সফরমার অ্যাকশনের মতো ইন্ডাকটিভলি রোটরে দেওয়া হয়। আমরা জানি, এখানে একটু প্রিয় শিক্ষার্থীরা এখানে একটু ভালোভাবে দেখবে, রোটরের প্রতি ফেজে উৎপন্ন ভোল্টেজ
প্রতি ফেজে উৎপন্ন ভোল্টেজ এস ইন্টু ইভিআর। ইভিআরটা হচ্ছে যে আমাদের ই2, বা আমরা এর আগে দেখাচ্ছি টিভিতে হচ্ছে যে আমাদের রোটরটা যখন স্থির অবস্থায় থাকবে তখন এখানে যে ভোল্টেজ ইনডিউসড হবে সেই ভোল্টেজটাকে বলা হচ্ছে ইভিআর। একে রোটর ইম্পিডেন্স হচ্ছে জেড আর দ্বারা ভাগ করলে আমরা আইআর পাবো, তাহলে জেড আর বার হয়েছে এস ইন্টু ইভিআর বাই জেড আর। আবার আমরা জানি যে জেড আর আইআর ইকুয়াল টু এস ইন্টু ইভার, এই জেড আর ইজ ইকুয়াল টু আর আর। আর আরটা হচ্ছে রোটর রেজিস্ট্যান্সের স্কোয়ার, এস ইন্টু এক্স বি আর, মানে রোটরটা যখন আমাদের স্ট্যান্ড স্টিল অবস্থায় থাকবে তখন যে রিয়াকশানটা সেটা এস ইন্টু এক্স বি আর এর হোল স্কোয়ার বা রুট ওভার আর আর স্কোয়ার প্লাস এস ইন্টু এক্স বি আর। তাহলে এখানে যদি আমরা এটারে আর বাই এস করি, উভয় পক্ষে এস দ্বারা ভাগ দিই, তাহলে আমাদের এইটার যে আর আর বাই এস হোল স্কোয়ার প্লাস এক্স বি আর হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে পেলাম যে এটা হচ্ছে যে আমাদের রেজিস্ট্যান্স, এটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্স, এটা হচ্ছে ভোল্টেজ। এখন আমাদের এই যে এই পার্টটাকে আর বাই এসটাকে আমরা দুটো পার্টে ভাগ করবো, এটাই এই যেটা হচ্ছে আর বাই এস আর এটা হচ্ছে এক্স বি আর। এইটাকে আবার আমরা ভাগ করেছি আর আর, তারপর আর আর ইন্টু ওয়ান মাইনাস এস বাই এস, এটা আবার টোটাল আর এটা হচ্ছে এক্স বি আর। এখানে এটা হচ্ছে অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স পার ফেজ, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ লোড পার ফেজ। এখানে আমাদের এই ফিগারটাই এটা বোঝানো হয়েছে যে টোটাল রেজিস্ট্যান্সটা আর আর বাই এক্স, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে এক্স বি আর, এটা দিয়ে আমাদের ইম্পিডেন্স। এখন ভাগ করলে আর আরটাকে, এই আর আর বাই এসটাকে আমরা দুটো পার্টে ভাগ করব, একটা হচ্ছে অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স পার ফেজ আর একটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স লোড পার ফেজ। প্রিয় শিক্ষার্থীরা, চিত্রে আর আর হলো প্রকৃত রোটর রেজিস্ট্যান্স। আর আর বাই এসকে আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারি, আর আর প্লাস আর আর বাই এস। এখন উভয় পক্ষে আই স্কোয়ার দ্বারা গুণ করলে এটা আমরা পাবো। এখানে আমরা এটা পাবো যে রোটার পাওয়ার ডেভেলপড, এটা পাবো রোটার কপার লস। আর এই যে এই এটা রোটার পাওয়ার ইনপুট, সরি এটা হচ্ছে রোটার পাওয়ার ইনপুট, এটা হচ্ছে রোটার কপার লস, আর এটা হচ্ছে যে আমাদের রোটার পাওয়ার ডেভেলপড। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, এই 3 নাম্বার সমীকরণটাকে এটাকে আমরা দেখাইছি যে রোটার পাওয়ার ইনপুট হচ্ছে যে আই স্কোয়ার আর আর বাই এস, আর রোটার কপার লস হচ্ছে আই স্কোয়ার আর আর, আর আই স্কোয়ার ইন্টু আর আর ওয়ান মাইনাস এস বাই এস হচ্ছে যে রোটার পাওয়ার ডেভেলপড। এই তিনটাই তাহলে আমরা এখানে পাইলাম রোটার পাওয়ার ইনপুট ইজ ইকুয়াল টু রোটার কপার লস প্লাস রোটার পাওয়ার ইনপুট, যেটা আমরা গত ক্লাসেই দেখিয়েছি ইকুয়েশন সহকারে। এখন দেখো 13.3 ইন্ডাকশন মোটরের সর্বোচ্চ পাওয়ার আউটপুটের যেটা বর্ণনা। একটি ইন্ডাকশন মোটরের আউটপুট বলতে এর রোটরে যে যান্ত্রিক শক্তি উৎপাদিত হয় তাকেই বোঝায়। রোটর পাওয়ার ডেভেলপড নির্ভর করে রোটর রেজিস্ট্যান্সের উপর। ইন্ডাকশন মোটরের যান্ত্রিক লোডকে তড়িৎ সমতুল্য লোড বা ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট লোডে রূপান্তরের ক্ষেত্রে রোটর রেজিস্ট্যান্সের দুইটি অংশের উপর নির্ভর করে। দুটি অংশ, যেটা হচ্ছে যে আমাদের ওই যে আর বাই এস এর, যেটা হচ্ছে যে একটা হচ্ছে কপার লস আই স্কোয়ার আর আর, আর একটা হচ্ছে রোটর এয়ার গ্যাপের যে পাওয়ার অতিক্রম করে তা হলো রোটর পাওয়ার ইনপুট আই স্কোয়ার আর আর, আর আর স্কোয়ার প্লাস আর আর বাই এস। এই রোটর পাওয়ার ইনপুট এটার উপরে নির্ভর করে। আর রোটর পাওয়ার ডেভেলপড আবার পাবো আমরা রোটর পাওয়ার ইনপুট মাইনাস রোটর কপার লস। এটাকে বাদ দিলে আমরা এই সূত্রটা ওই আগেরটার মতনই পাবো, যে এটা হচ্ছে রোটার ইনপুট ওয়ান মাইনাস এস, ওয়ান মাইনাস এস, এই সমীকরণটা পাবো। এখন দেখো এখানে আমাদের যে এটা আছে যে টর্ক এবং পাওয়ারের সাথে যে সম্পর্ক, সেটা মোটরের পাওয়ার অ্যাবিলিটি লাল কার্ভ যেটা আছে সেটা, আর মোটরের টর্ক যেটা আছে এটার সাথে। এই টর্ক যখন শূন্য, এখানে মোটরের পাওয়ার যখন শূন্য, টর্কও শূন্য। আস্তে 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 টর্কও বাড়বে, পাওয়ারও বাড়বে। টর্ক বাড়বে, একসময় ম্যাক্সিমাম যাবে, এবং যখন স্পিড, এর স্পিডটা যখন একদম আবার মানে স্পিড যখন একদম স্পিডে চলে যাবে, ফুল স্পিডে চলে যাবে, সিঙ্ক্রোনাস স্পিডে যখন থাকবে বা ফুল স্পিড বলা যাবে, তখন এখানে আবার শূন্যতে পৌঁছে যাবে। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, রোটার স্থির অবস্থায় মোটরের টর্ক হলো মোটরের গতি শূন্য হওয়ায় আউটপুট পাওয়ার শূন্য হবে। আবার নো লোড অবস্থায় মোটর যখন ঘুরতে থাকে তখন টর্কের পরিমাণও শূন্য, সেই অবস্থায় আউটপুট পাওয়ার শূন্য হয়। এছাড়া মোটরের অন্যান্য অবস্থায় রানিংয়ের ক্ষেত্রেও টর্ক অথবা স্পিড শূন্য হয়।
ফলে আউটপুট পাওয়ার শূন্য হয়। সুতরাং বলা যায় যে মোটর শূন্য গতিতে আউটপুট পাওয়ার শূন্য থেকে বৃদ্ধি পেয়ে কোনো একটা গতিতে পাওয়ার সর্বোচ্চ হবে, কোনো একটা গতিতে পাওয়ার সর্বোচ্চ হবে এবং এই আউটপুট পাওয়ার সিঙ্ক্রোনাস স্পিডে পুনরায় আবার শূন্য হবে। শূন্য থেকে শুরু, আবার আস্তে আস্তে পাওয়ার বাড়বে, কিন্তু যখন এই স্পিড আবার সিঙ্ক্রোনাস স্পিডের সমান হয়ে যায় তখন আবার শূন্য হয়ে যাবে। আউটপুট পাওয়ারের সমীকরণ থেকে দেখা যায় যে আমাদের এই যে পাওয়ার যখন ম্যাক্সিমাম হবে, সর্বোচ্চ পাওয়ার ম্যাক্সিমাম পাইতে হলে আমাদের রোটর রেজিস্ট্যান্সের মান সর্বোচ্চ রাখতে হবে। রোটর রেজিস্ট্যান্সের মানটা সর্বোচ্চ রাখা গেলে আউটপুট পাওয়ার বেশি পাওয়া যাবে। এটি হচ্ছে আমাদের সর্বোচ্চ আউটপুটের সমীকরণ। এরপরে আছে প্রিয় শিক্ষার্থী, এক্সাইটিং বা এখানে ইন্ডাকশন মোটরের এই যে আনুমানিক বা কাছাকাছি সমতুল্য বর্তনী দুইটি বিষয় সাধারণ হিসাবে ধরা হয়েছে। যেমন এক্সাইটিং কারেন্টটাকে আমরা এখানে বাদ দেবো, এই যে I0টাকে, এবং রেশিওটাকে বাদ দিয়ে যা পাবো সেটাই হচ্ছে যে আমাদের এই অ্যাপ্রক্স সমীকরণ সার্কিট অফ ইন্ডাকশন মোটর। এখন এর ভিতরে কি কি আছে? অ্যাপ্লাইড ভোল্টেজ 4 যেটা আছে 13.4, ইন্ডাকশন মোটরের সর্বোচ্চ পাওয়ার আউটপুটের শর্ত RL এই প্রমাণটা দেখো, এখানে আমাদের V1 দেওয়া আছে, অ্যাপ্লাইড ভোল্টেজ R1, রেজিস্ট্যান্স রোটার স্টেটর রেজিস্ট্যান্স, X1 হচ্ছে যে স্টেটর রিঅ্যাক্ট্যান্স, R2টা হচ্ছে রোটার রেজিস্ট্যান্স, X2টা হচ্ছে যে রোটার রিঅ্যাক্ট্যান্স। তাই REটা হচ্ছে যে R1 প্লাস R ড্যাশ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন টার্মস অফ স্টেটর। এখানে আমরা স্টেটরের সাপেক্ষে সমতুল্য রেজিস্ট্যান্স বার করবো। এক্সিটা হবে যে X1 প্লাস X2 ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন টার্মস অফ স্টেটর। RLটা হচ্ছে R2 ইন্টু 1 মাইনাস S ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন টার্মস অফ স্টেটর। এখন এখানে আমরা সিঙ্গেল ফেজ মোটরের গ্রোস যে পাওয়ার আউটপুট হবে P ইজ ইকুয়াল টু I1 স্কোয়ার বাই R। 3 ফেজের ক্ষেত্রে P ইজ ইকুয়াল টু I3 I1 স্কোয়ার ইন্টু রোটার I1 ইকুয়াল টু IP, I2 ইকুয়াল টু, এখানে আমরা সিঙ্গেল ফেজ অথবা 3 ফেজ যাই, আর V1 ইজ ইকুয়াল টু V1 বাই RE প্লাস হচ্ছে যে RL হোল স্কোয়ার প্লাস XC হোল স্কোয়ার, এখানে যেটা আমাদের পাওয়া যাবে। তাহলে সুতরাং PG ইজ ইকুয়াল টু V1 স্কোয়ার বাই RL বাই RE প্লাস RL স্কোয়ার প্লাস XC স্কোয়ার। এই সমীকরণটাকে আমাদের RL এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েট করি এবং শূন্য বসাই, তাহলে যে ভ্যালু পাওয়া যাবে সেই ভ্যালুটাই হবে যে ম্যাক্সিমাম কন্ডিশন। তখন এই যে RL সমান Z0 এসে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, সর্বোচ্চ পাওয়ার আউটপুট তখন হবে যখন ডিপিজি বাই ডিআরএল ইকুয়াল টু শূন্য হবে, অর্থাৎ সমীকরণ 1কে RL এর সাপেক্ষে অন্তরীকরণ করলে সর্বোচ্চ পাওয়ার আউটপুটের শর্তটা পাওয়া যাবে। তাহলে আমরা জানি পিজি ইজ ইকুয়াল টু এত, এখন ডিপিজি বাই ডিএল ইজ ইকুয়াল টু শূন্য। এখন আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করব, ডিডিএক্স অফ ইউ ভাগ ভি, এটা ডিফারেন্সিয়েট, তাই ভি ইন্টু ডি বাই ডিএক্স অফ ইউ মাইনাস ইউ ইজ ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ ভি, নিচে হচ্ছে ভি এর স্কোয়ার। এখন এই সূত্রটাই আমরা এখানে, তাহলে ভি হচ্ছে যে আমাদের আর ই প্লাস আর এল স্কোয়ার প্লাস এক্স এল স্কোয়ার, তাহলে এইটা হচ্ছে এইটা ইন্টু হবে আমাদের এই যে এইটার ডিফারেন্সিয়েট, তাহলে এইটার ডিফারেন্সিয়েট করলে আর এল এর ডিফারেন্সিয়েট V1 স্কোয়ার, আর আর এর স্কোয়ার করলে 1, মাইনাস আসবে, মাইনাস আছে ইউটা হচ্ছে যে আমাদের উপরে যেটা আছে সেটা, উপরে আছে V1 স্কোয়ার আর এল, এই যে V1 স্কোয়ার আর এল, তারপরে যেটা আছে এইটার আমাদের ভি এর ডিফারেন্সিয়েট, তাই ভি এর ডিফারেন্সিয়েট স্কোয়ার আছে, তাহলে 2 আসবে, তারপর আসবে আর ই প্লাস আর এল স্কোয়ার, আর ই প্লাস আর এল, এইটা 2 ইন্টু এই আর ই প্লাস এটা, তাহলে এটা আমাদের আছে যে আর ই প্লাস আর এল এর, এইটা আগে করতে হবে, তাহলে এটা আমাদের আছে কি ভি ইন্টু আর এল, আর এই এই নিচের যে পার্টটা আছে আমাদের নিচের পার্টটা এটা এই আর ই প্লাস, তাহলে এইটার উপরে এখানে আমাদের আর ই প্লাস আর ই, এটা হচ্ছে যে 2, তাহলে 2 ইন্টু আর ই, মানে ডিফারেন্সিয়েট যদি করি 2 ইন্টু আর ই প্লাস 1, তা আর ই আবার এই আর এল এর যদি করি তাহলে এটা 1, এবং পরেরটা হচ্ছে যে আমাদের কি এক্সি, এটা 0। তাহলে এখন এটাকে সিম্পলিফাই করলে আমরা যেটা পাবো সেটা হলো এই যে এখান দিয়ে এই সবগুলো গুণ টুন করার পরে আমাদের যেটা করলে পাবো যে আর ই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস আর এল স্কোয়ার, তাহলে আর এল স্কোয়ারটাকে এদিকে সরাই নিলে এখানে আর ই স্কোয়ার প্লাস হচ্ছে যে এক্স স্কোয়ার, এইটার হোল স্কোয়ার, এইটা হচ্ছে জেড ই স্কোয়ার, মানে ইম্পিডেন্স, ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স, তাই ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা ইজ ইকুয়াল টু আর এল। তাহলে এই উভয় পক্ষ থেকে স্কোয়ার যদি সরাই ফেলি
তাহলে আমাদের কী পাবো, আর ই ড্যাশ ইজ ইকুয়াল টু আর এল, সুতরাং জেড জিরো ইজ ইকুয়াল টু জেড এল। অতএব হেন্স দ্য পাওয়ার আউটপুট ইজ ম্যাক্সিমাম হোয়েন দ্য ইকুইভ্যালেন্ট লোড রেজিস্ট্যান্স আর এল ইজ ইকুয়াল টু দ্য স্ট্যান্ডস্টিল লিকেজ ইম্পিডেন্স জেড জিরো অফ দ্য মোটর বা ইন্ডাকশন মোটর। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, বাড়ির কাজ ইন্ডাকশন মোটরের নো লোড অবস্থায় ট্রান্সফরমার্সে প্রশ্নগুলিগুলো ইন্ডাকশন মোটরের নো লোড অবস্থায় ট্রান্সফরমার্সে অধিক কারেন্ট কেন নেয়, এগুলো তোমরা একটু ভালোভাবে দেখবা এই কোশ্চেনগুলো। এখান থেকে এই কোশ্চেনটা বারবার পরীক্ষায় আসে, 7 নাম্বার যেটা আছে এটা বারবার পরীক্ষায় আসে, এই প্রমাণটা ভালো করে দেখবা, তাইলে তোমরা পরীক্ষা লিখতে পারবে। আগামী মঙ্গলবার অধ্যায় 14 পড়ানো হবে। এই ভিডিওটি পুনরায় দেখতে জাতীয় দক্ষতা বাতায়নে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পেজ www.skills.gov.bd/dt তে ভিজিট করুন এবং ফেসবুকে সরাসরি দেখার জন্য www.facebook.com/skill.gov.bd। সবাই সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো এই করোনা প্যান্ডামিকের মধ্যে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।